বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের। নয়াদিল্লির অস্বস্তির কারণ হতে পারে দাবি ভারতীয় গণমাধ্যমের। ব্রহ্মপুত্রে বিশ্বের সর্ববৃহৎ হাইড্রো ইলেকট্রনিক বাঁধ নির্মাণ করছে চায়না। পানি ও নিরাপত্তা শঙ্কায় ভারত। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 16 আইডিএফ সেনাদের মৃত্যুতে লেবাননকে পুড়িয়ে দেওয়ার ডাক বেন গাভিরের। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আমি তানিয়া হারুন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বঙ্গোপসাগরে আবারও সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা করছে পাকিস্তান। ভারতের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান নৌবাহিনীর নতুন হাঙ্গর শ্রেণীর সাবমেরিন বঙ্গোপসাগরে সক্রিয় উপস্থিতি বজায় রাখার সক্ষমতা অর্জন করেছে। সম্প্রতি চায়না থেকে পাকিস্তানের করাচি বন্দরে এসে পৌঁছেছে নতুন হাঙ্গর শ্রেণীর প্রথম সাবমেরিন। কলম্বো ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মর্নিং এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, এই সাবমেরিনের মাধ্যমে 1971 সালের পর এবারই প্রথম বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি বাড়াতে চায় পাকিস্তান। সম্প্রতি কলম্বো বন্দরে এক অনুষ্ঠানে পাকিস্তান নৌবাহিনীর ফ্লোটিলা কমান্ডার ওমর ফারুক এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, পাকিস্তান তাদের নৌবহরে এই শ্রেণীর মোট 8টি সাবমেরিন যুক্ত করবে। এর ফলে বঙ্গোপসাগরের মতো দূরবর্তী অঞ্চলেও পাকিস্তানের অপারেশনাল পরিধি বাড়বে। ভারতের সংবাদ মাধ্যমগুলোর মতে, বঙ্গোপসাগর নয়াদিল্লির জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। এখানে ভারতের ইস্টার্ন নেভাল কমান্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। তাই এই জলসীমায় পাকিস্তানের সম্ভাব্য উপস্থিতি ভারতের জন্য অস্বস্তির কারণ হতে পারে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী উপকূলীয় দেশের নিজস্ব জলসীমার বাইরে যে কোনো দেশের সামরিক নৌযান চলাচল করতে পারে। আইনি এই স্বাধীনতার পাশাপাশি কৌশলগত দিক থেকেও পাকিস্তানের এই সাবমেরিনগুলো বেশ আধুনিক। এতে রয়েছে এআইপি প্রযুক্তি, যার কারণে এগুলো দীর্ঘ সময় পানির নিচে লুকিয়ে থাকতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই পরিকল্পনা এমন এক সময়ে সামনে এলো যখন বাংলাদেশের সঙ্গে দেশটির যোগাযোগ বাড়ছে। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি সমুদ্র বাণিজ্য শুরু হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটও চালু হয়েছে। একই সাথে মংলা পোর্টে পাকিস্তানি জাহাজের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এবং 2025 সালের নভেম্বরে 1971 সালের পর প্রথম কোনো পাকিস্তানি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফরে আসে। ওয়াশিংটন ভিত্তিক ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট ও বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ঢাকা নিজেই এখন ইসলামাবাদের সাথে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি প্রাতিষ্ঠানিক রূপ দিতে দর কষাকষি করছে, যার মধ্যে সামরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ মহড়ার বিষয় রয়েছে। তবে পাকিস্তানকে কোনো সামরিক সুবিধা দেওয়ার ইঙ্গিত দেয়নি বাংলাদেশ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইয়ারলুং সাংপো বা ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের বৃহত্তম হাইড্রো ইলেকট্রনিক বাঁধ নির্মাণ প্রকল্প শুরু করেছে চায়না। তিব্বতে ভারত সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে চলমান এই নির্মাণযজ্ঞ ঘিরে উদ্বেগ আর শঙ্কায় নয়াদিল্লি। ইয়ারলুং সাংপো নদীর ভাটিতে বিশ্বের সর্ববৃহৎ হাইড্রো ইলেকট্রিক বাঁধ নির্মাণের বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে চায়না। সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে তিব্বতে নির্মাণাধীন মেগা প্রকল্পটি শঙ্কায় ফেলেছে ভারতকে। ভারতের গোয়েন্দা সূত্র ও স্যাটেলাইট ইমেজে প্রকল্পটির নির্মাণ কাজে বেইজিংয়ের ব্যাপক তৎপরতা উঠে এসেছে। আন্তঃসীমান্ত নদীটিতে বৃহৎ বাঁধ নির্মাণ প্রকল্পটিকে ঘিরে বারবার উদ্বেগ জানিয়ে আসছে নয়াদিল্লি। উৎপত্তিস্থল তিব্বত থেকে অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে প্রবেশ করেছে ইয়ারলুং সাংপো। সেখানে সিয়াং নামে পরিচিত নদীটি আসামে ব্রহ্মপুত্র নাম নিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। ভারতের কয়েক কোটি মানুষের জীবন ও জীবিকা এই নদীর উপর নির্ভরশীল। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, চায়নার এই মহাপ্রকল্পে গভীর দৃষ্টি রাখছে ভারত সরকার। বিশ্লেষকরা বলছেন, এতে নদীটির স্বাভাবিক পানি প্রবাহ বদলে যেতে পারে। এছাড়া পলিজমার পাশাপাশি নদীটিকে ঘিরে প্রাকৃতিক বাস্তুতন্ত্র শঙ্কায় পড়বে। ভাটিতে থাকা অঞ্চলগুলোতে বন্যার ধরনেও আসবে পরিবর্তন। প্রাকৃতিক কারণ ছাড়াও কৌশলগত উদ্বেগও এড়িয়ে যেতে পারছে না মোদী সরকার। উজানে থাকা বৃহৎ বাঁধ যে কোনো সংঘাতে চায়নাকে পানি নিয়ন্ত্রণের বাড়তি সুবিধা দেবে বলে শঙ্কা জানাচ্ছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তবে চায়নার দাবি, জলবিদ্যুৎ প্রকল্প বা বাঁধের কারণে ভাটির অঞ্চলগুলোতে কোনো প্রভাব পড়বে না।
চায়নার প্রকল্প পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার। আনুষ্ঠানিক চ্যানেলে বেইজিংকে সংশ্লিষ্ট উদ্বেগ জানানো হচ্ছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকা ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবাননে হামলা বন্ধ রাখার শর্ত দেয়া হয়, কিন্তু শর্ত উপেক্ষা করে হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। সবশেষ হামলায় অন্তত 16 জন নিহত হয়েছেন। এই হামলা তীব্র সমালোচনা করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে লেবাননের নিরাপত্তা জোনের নতুন মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েল। সেখানে দেখা যায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা চিহ্নিত করা হয়েছে পূর্ব থেকে পশ্চিমে। লেবাননে এখনও হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রাতভর চালানো দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা অনেক। শুক্রবার এক বিবৃতিতে আইডিএফের দাবি, যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করায় হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর উপর ইসরায়েলি বিমান হামলার তীব্র সমালোচনা করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির বিষয়টিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন তিনি। একই সঙ্গে এই হামলা আমেরিকা ইরান শান্তি আলোচনাকে নস্যাৎ করার ঝুঁকিতে ফেলেছিল বলেও ইঙ্গিত দেন। বলেন, ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার অবশ্যই আছে, তবে একই সঙ্গে তাদের এই শান্তি প্রক্রিয়াকেও সম্মান জানাতে হবে। অন্যদিকে দক্ষিণ লেবাননে নিজেদের নিয়ন্ত্রিত নিরাপত্তা অঞ্চলের একটি নতুন ও সম্প্রসারিত মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে সমঝোতা স্মারক সইয়ের পরও ইসরায়েল জানায় তারা আপাতত এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না। একই সাথে এই অঞ্চলের বাইরে হামলা চালানোর সম্ভাবনাও নাকচ করেনি তারা। নতুন প্রকাশিত মানচিত্রে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা চিহ্নিত করা হয়েছে পূর্ব থেকে পশ্চিমে, যা ইসরায়েল সীমান্ত থেকে লেবাননের ভেতরে 10 কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত। মানচিত্রে লাল রং দিয়ে চিহ্নিত নিয়ন্ত্রিত অঞ্চলটি এর আগে এপ্রিল মাসের ফরওয়ার্ড ডিফেন্স লাইন বা বাফার জোন থেকে আরও গভীরে চলে গেছে। এই ফরওয়ার্ড ডিফেন্স লাইন ছিল পূর্ব থেকে পশ্চিমে সীমান্ত বরাবর লিটানি নদী পর্যন্ত বিস্তৃত, যেখানে প্রায় 52টি লেবানিজ গ্রাম অন্তর্ভুক্ত ছিল। নতুন মানচিত্র অনুযায়ী আইডিএফ এরই মধ্যে ওইসব এলাকায় অগ্রসর হয়েছে এবং অভিযান চালাচ্ছে। ওইসব এলাকায় কয়েক সপ্তাহ ধরে অভিযান চালালেও এতদিন সেখানকার কোনো মানচিত্র প্রকাশ করেনি ইসরায়েলি সেনারা। কিন্তু বৃহস্পতিবার ইরান আমেরিকা চুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন মানচিত্র প্রকাশ করল তারা। ইসরায়েল জানিয়েছে হিজবুল্লাহর হুমকি দূর না হওয়া পর্যন্ত তারা এই অঞ্চল থেকে সেনা সরাবে না। সেখানে সেনা উপস্থিতি বহাল রাখা নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চলছে বলেও জানায় আইডিএফ। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান আমেরিকার চুক্তির পর লেবাননে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েল। আইডিএফ এর সাথে ব্যাপক সংঘাতে জড়িয়েছে হিজবুল্লাহ। দুই বাহিনীর লড়াইয়ে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর 4 সেনা নিহতের কথা নিশ্চিত করেছে আইডিএফ। আহত হয়েছেন আরও 5 সেনা। এর জবাবে পুরো লেবাননকে জ্বালিয়ে দিতে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির উগ্রপন্থী মন্ত্রী ইটামার বেন গাভির। লেবাননের নরকের দরজা খুলে দেওয়ার ডাক দিয়েছেন আরেক মন্ত্রী বেজালেল স্মটরিচ। এদিকে লেবাননে তেল আবিবের বেড়ে চলা আগ্রাসন ইরানের সাথে আমেরিকার পরবর্তী আলোচনা ও শান্তি চুক্তিকে হুমকির মুখে ফেলছে বলে জানাচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। সুইজারল্যান্ডের জেনিভায় আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি উর্দু। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, চুক্তি সইয়ে এখনও সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা রয়েছে, তবে সেটা কবে নিশ্চিত নন। আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক ডিজিটালভাবে স্বাক্ষরিত হওয়ায় শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় নির্ধারিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পূর্ব নির্ধারিত সুইজারল্যান্ড সফর। বিষয়টি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বরাতে নিশ্চিত করেছে বিবিসি উর্দু।
কোনো অনুষ্ঠান না হলেও ইরান ও আমেরিকার মধ্যে পরবর্তী কারিগরি আলোচনাগুলো এখন থেকে আলাদাভাবে অনুষ্ঠিত হবে বলে জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিবিসিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমেরিকা ও ইরান ইলেকট্রনিক্যালি চুক্তিতে স্বাক্ষর করার পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও মধ্যস্থতাকারী হিসেবে এতে সই করেছেন, যার ফলে শুক্রবারের সুইজারল্যান্ড সফর স্থগিত করা হয়েছে। অনুষ্ঠান বাতিলের বিষয়ে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আয়োজনটি বাতিল হলেও শুক্রবার বুর্গেনস্টকে আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। মূলত চুক্তিটি কিভাবে বাস্তবায়িত হবে সেই বিষয়ে প্রাথমিক আলোচনা করবেন তারা। এদিকে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য এখনও সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা রয়েছে, তবে কবে যাবেন তা জানেন না। তিনি বলেন, মৌলিক আচরণে পরিবর্তন না আনা পর্যন্ত ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখবে ওয়াশিংটন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষরের পেছনে ইরানি কর্মকর্তাদের আন্তরিক ও সদিচ্ছাপূর্ণ প্রচেষ্টার প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম হতাশা থেকে এই চুক্তিতে পৌঁছাতে বিভিন্ন ধরনের চাপ ও কৌশল প্রয়োগ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক বার্তায় এমন মন্তব্য করেন তিনি। খামেনি বলেন, চুক্তিটি নিয়ে শুরুতে তার ভিন্ন মত থাকলেও প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দেয়া বিশেষ প্রতিশ্রুতির উপর ভিত্তি করে এতে অনুমোদন দিয়েছেন তিনি। দেশের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজে এবং পরিষদের অন্যান্য সদস্যরা মিলে ইরানি জাতি ও প্রতিরোধ ফ্রন্টের অধিকার ও স্বার্থ রক্ষার বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন বলেও জানান মোস্তফা খামেনি। এ সময় দেশবাসীকে নিশ্চিত করে তিনি জানান, ভবিষ্যতে দুই পক্ষের মুখোমুখি আলোচনা হবে, কিন্তু তার অর্থ এই নয় যে ইরান তার শত্রুর শর্ত মেনে নেবে। হরমুজ প্রণালীতে 60 দিনের ফ্রি ট্রানজিট সুবিধা দেয়া হচ্ছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি। সেখানে বলা হয়, এই 60 দিনের যাবতীয় খরচ বহন করবে খামেনি প্রশাসন। এদিকে সমঝোতা স্মারকে স্বাক্ষরের পর শর্ত অনুযায়ী ইরানের বন্দরগুলো থেকে নৌ অবরোধ উঠিয়ে নিয়েছে আমেরিকা। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য একটি সাময়িক ট্রানজিট কাঠামো ঘোষণা করেছে ইরান। এই নতুন ব্যবস্থার আওতায় নৌ পরিবহন পরিচালনাকারীদের পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটির কাছে যাতায়াতের জন্য আবেদন জমা দিতে হবে, তবে প্রথম 60 দিনের জন্য কোনো প্রকার ফি বা শুল্ক নেওয়া হবে না। এই সময়ের যাবতীয় খরচ বহন করবে ইরান সরকার। এক প্রতিবেদনে প্রেস টিভি বলছে, বৃহস্পতিবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবালয় এক বিবৃতিতে জানায়, নৌযান চলাচল এবং নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে অবশ্যই কর্তৃপক্ষের নির্ধারিত রুট, সময়সূচি এবং পরিচালন সংক্রান্ত নির্দেশনা মেনে চলতে হবে। এর ফলে হরমুজ প্রণালীতে পর্যায়ক্রমে বাণিজ্যিক জাহাজ চলাচল বৃদ্ধি পাবে। এছাড়া গালফ স্ট্রেইট অথরিটিকে সমস্ত আবেদন অগ্রাধিকার ভিত্তিতে এবং দ্রুততার সাথে পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে ট্রানজিট পরিচালনার কার্যপদ্ধতি ও প্রযুক্তিগত প্রক্রিয়াগুলো পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি কর্তৃক অবহিত করা হবে। মাইন অপসারণ সহ অন্যান্য বিষয়ের প্রয়োজনীয় ব্যবস্থা ইসলামাবাদ সমঝোতা স্মারকের 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গ্রহণ করা হবে। এদিকে সমঝোতার শর্ত অনুযায়ী ইরানের বন্দরগুলো থেকে অবরোধ উঠিয়ে নিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার থেকে এই সমঝোতার জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। এক এক্স বার্তায় সেন্টকম জানায়, আরব ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের বন্দরগুলোতে যাওয়া কিংবা সেখান থেকে বের হওয়া জাহাজ চলাচলে আর কোনো বাধা দিচ্ছে না ওয়াশিংটন। সংস্থাটি আরও জানায়, ইরানের সঙ্গে হওয়া সমঝোতার সব দিক যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিত করতেই আমেরিকার যুদ্ধ জাহাজগুলো ওই এলাকায় মোতায়েন থাকবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ত্রাণ বাধাগ্রস্ত করার অভিযোগে ইসরায়েলের কড়া সমালোচনা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গাজায় দ্রুত খাবার ও ওষুধ পৌঁছানোর পাশাপাশি হামাসের নিরস্ত্রীকরণের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে পরিষদের বিশেষ অধিবেশন। বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত অভিযোগ করেন, যুদ্ধবিরতির পরও গাজায় 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। সেখানে প্রতি 4 শিশুর একজন ভুগছে তীব্র পুষ্টিহীনতায়। অক্সফ্যামের পক্ষ থেকেও গাজার শিশুদের বাঁচানোর আকুতি জানানো হয়। এমন পরিস্থিতিতে চায়না
চায়না ও ফ্রান্স বলছে কোনো অজুহাতে ত্রাণ আটকে রাখা যাবে না। ব্রিটেন সেখানে আন্তর্জাতিক বাহিনী গঠন ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। রাশিয়ার মতে ইসরায়েলের নতুন এলাকা দখলের চেষ্টা শান্তি প্রক্রিয়া নষ্ট করছে। এদিকে আমেরিকা হামাসকে অস্ত্র ছাড়ার আহ্বান জানিয়েছে, তবে সব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিনিধি। আন্তর্জাতিক বুলেটিনে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বন্দুকধারী গুলিবর্ষণের ঘটনায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেলের এই ঘটনার পর সাধারণ মানুষ প্রাণ ভয়ে ছুটতে শুরু করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় কালো পোশাক পরা দুই ব্যক্তি হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি শুরু করে। এতে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াতে থাকেন। এক সন্দেহভাজনকে আটক করেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পাকিস্তানের জঙ্গি স্থাপনায় হামলা চালিয়েছে আফগানিস্তান। শুক্রবার তালেবানের পক্ষ থেকে বিমান হামলার এই তথ্য নিশ্চিত করা হয়। পাকিস্তানের অন্তত দুটি প্রদেশে হামলা চালিয়েছে আফগান বাহিনী। দেশটির ভূখণ্ড থেকে আফগানিস্তানের বিরুদ্ধে হামলা ও ষড়যন্ত্রের জন্য জঙ্গিরা পরিকল্পনা করত বলে দাবি তালেবানের। এর আগে গত সপ্তাহে আফগানিস্তানের কুনার খোস্ত পাকটিকা প্রদেশে ইসলামাবাদের ভয়াবহ বিমান হামলায় 11 শিশুসহ অন্তত 13 জন নিহত হন। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামের ডিউরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত 35 জন নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে 22 জন হামলাকারী, 11 জন সেনা সদস্য এবং 2 জন বেসামরিক নাগরিক রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির জাতীয় টেলিভিশনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়, আনুমানিক সকাল 6টায় এই সশস্ত্র হামলা চালানো হয়। এএফপি বলছে বন্দুকধারীরা বিমানবন্দরের কাছে একটি নিরাপত্তা চৌকিতে ট্যাক্সিতে করে পৌঁছালে নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে। এ সময় দুপক্ষের মধ্যে কয়েক ঘন্টা গোলাগুলি চলে। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গি সংগঠন। তীব্র দাবদাহ আর প্রচণ্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের জনজীবন। তাপমাত্রা বেড়ে যাওয়ায় অতিষ্ঠ সাধারণ মানুষ ও পর্যটকরা একটু স্বস্তির খোঁজে ভিড় করছেন শহরের বিভিন্ন জলাশয় ও ছায়াযুক্ত স্থানে। প্যারিসের তাপমাত্রা ইতিমধ্যে 34 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে, যা সপ্তাহের শেষ নাগাদ 40 ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফ্রান্সে এখন সময়ের আগেই আঘাত হানছে এমন ঘন ঘন তাপপ্রবাহ। ব্রিটেনের আভিজাত্যের প্রতীক ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ফ্যাশনের চমকালো এই উৎসব এবারও প্রাণবন্ত হয়েছে নজর কাড়া বর্ণিল শোভাযাত্রায়। বিশেষ করে লেডিস ডেতে বাড়তি চমক এনেছে বাহারি টুপি আর টমেটো লাল রঙের বৈচিত্র্যময় পোশাক। ব্রিটেনে চলছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট। উৎসবের অন্যতম আকর্ষণ লেডিস ডের এই বিশেষ দিনে রাজকীয় শোভাযাত্রায় অংশ নেন ব্রিটিশ রাজা চার্লস ও রানী ক্যামিলা। রাজপরিবারের সদস্যদের পাশাপাশি এই আয়োজনে যোগ দেন বিনোদন জগতের তারকারাও। উপস্থিত ছিলেন জনপ্রিয় হলিউড অভিনেতা স্ট্যানলি টুচি। তবে মূল প্রতিযোগিতার পাশাপাশি সবার আগ্রহের কেন্দ্রে ছিল আমন্ত্রিত অতিথিদের বিচিত্র নকশার টুপি। ফ্যাশন প্রেমীদের কাছে লেডিস ডে মানেই যেন রঙের উৎসব। আর এবারের আয়োজনের মূল থিম ছিল ব্রাইট টমেটো রেড বা উজ্জ্বল টমেটো লাল। পুরো আসর জুড়ে নারীদের পোশাকে এই রঙের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। আমার মনে হয় এবারের রয়্যাল অ্যাসকটে সবাই পোশাকের দিক থেকে নিজেদের ছাড়িয়ে গেছেন। আজ গোল্ড কাপের দিন, তাই সবাই নিজের সেরা রূপটি নিয়ে হাজির হয়েছে।
এমন প্রাণবন্ত রঙে নিজেদের সাজাতে অতিথিদের মাঝে দেখা গেছে দীর্ঘ প্রস্তুতি। উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে বান্ধবীদের আড্ডায় বা মেসেজিং গ্রুপেও চলেছে নানা পরিকল্পনা। মূলত ফ্যাশন দুনিয়ার সাম্প্রতিক ট্রেন্ড দেখেই এবারের এই বিশেষ রংটি বেছে নেওয়া হয়। মূলত আন্তর্জাতিক ফ্যাশন রানওয়ে আর ডিজাইনারদের তৈরি পোশাক দেখেই এবার আমরা ব্রাইট টমেটো রংটিকে বছরের সেরা রং হিসেবে বেছে নিয়েছিলাম। ফ্যাশন বিশ্লেষকরা বলছেন, গত বছরের ডট প্রিন্ট কিংবা তার আগের বছরের নীল রঙের ট্রেন্ড থাকলেও এবার ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করছে এই উজ্জ্বল লাল রং। কেবল খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নয়, রয়্যাল অ্যাসকোট যে আভিজাত্য আর সমকালীন ফ্যাশনের অন্যতম বড় মিলন মেলা, লেডিজ ডে যেন তারই প্রমাণ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।